আজকে আমরা জীবের প্রজনন অধ্যায়ের অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব, যার নাম হচ্ছে পরাগায়ন, অর্থাৎ পলিনেশন বা পরাগায়ন। এটা খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ সিকিউ দুইটাই আসতে পারে, তাই আমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা করব এবং ক্লাস শেষে এই অংশটুকু খুবই গুরুত্ব সহকারে পড়ব এবং এখান থেকে সৃজনশীল এবং এমসিকিউ সলভ করার চেষ্টা করব। আসলে এই পরাগায়ন জিনিসটা পড়ার আগে আমরা এই অংশটুকু একটু রিডিং পড়ি। পরাগায়নকে পরাগ সংযোগ বলা হয়। পরাগায়ন ফুল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত। ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে বলা হয় পরাগায়ন। পরাগায়ন দুই প্রকার, স্বপরাগায়ন ও পরপরাগায়ন। এটা হচ্ছে সংজ্ঞা। ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে বলা হয় পরাগায়ন। এখন আমরা আসলে জিনিসটা দেখি যে আসলে পরাগায়ন কী। আমরা কালকে ফুলের 5টি স্তবক পড়ছিলাম, তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্তবক ছিল হচ্ছে পুংস্তবক। পুংস্তবকে বা অ্যান্ড্রেসিয়াম পুংস্তবকে দুইটি অংশ ছিল, একটা ছিল হচ্ছে পুংদণ্ড বা পরাগদণ্ড, হচ্ছে পুংধানী বা পরাগধানী। কি পড়েছিলাম যে হচ্ছে এই পরাগধানীর ভিতরে পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণু দেখতে কেমন? একটু একটু কণ্টকিত, হ্যাঁ গোল কিন্তু হচ্ছে একটু কণ্টকিত, এভাবে আর কি। হচ্ছে কি পরাগরেণু। আর পরাগরেণুটা কোথায় উৎপন্ন হয়? পরাগধানীতে। আর আমরা কি পড়েছিলাম? স্ত্রীস্তবকে 3টা অংশ থাকে, একটা হচ্ছে কি যে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং হচ্ছে কি গর্ভাশয়। গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং হচ্ছে কি গর্ভাশয়, এটার ভিতরে কি উৎপন্ন হয়? ডিম্বাণু। পড়েছিলাম না আমরা কালকে? আচ্ছা, এখন পরাগায়ন জিনিসটা আসলে কি? পরাগায়ন হচ্ছে সহজ কথায় বলতে গেলে পরাগধানীতে সৃষ্ট যে পরাগরেণু, সেটা হচ্ছে গর্ভমুণ্ডে স্থানান্তরের প্রক্রিয়া, সহজ কথায় যেটা বলে। অর্থাৎ এই পরাগধানীতে যে পরাগরেণুটা উৎপন্ন হয় তা যে কোনো প্রক্রিয়ায় যখন হচ্ছে এই গর্ভমুণ্ডে পতিত হবে, এই যে সমগ্র যে প্রক্রিয়াটা, তাকে বলা হয় কি পরাগায়ন। এখন পরাগায়নটা কীভাবে হয়? একই উদ্ভিদের একই ফুলে বা ভিন্ন উদ্ভিদের দুইটি ফুলের মধ্যে পরাগরেণু যখন গর্ভমুণ্ডে এসে স্থানান্তরিত হয়, তখন তাকে বলা হয় কি পরাগায়ন। বই হচ্ছে সংজ্ঞাটা আরও ভালো করে দেওয়া। এই যে এখানে কি দিয়েছে? এখানে দিয়েছে হচ্ছে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলে, এটুকু দেখতে হবে, একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলে। অর্থাৎ এখানে একই জাত বলতে বোঝানো হয়েছে যদি গোলাপ ফুল থাকে তাহলে দুইটা গোলাপ গাছ হতে হবে। এমন হলে চলবে না যে একটা গোলাপ ফুলের পরাগরেণু হচ্ছে জবা ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে, তাহলে কিন্তু পরাগায়ন হবে না। পরাগায়ন হবে দুইটাভাবে হতে পারে। একটা হচ্ছে একই উদ্ভিদের দুইটা ফুলে বা একই ফুলের মধ্যে হতে পারে, কিংবা দুইটা ভিন্ন উদ্ভিদের একই জাতের তাদের ফুলের মধ্যে এটা হতে পারে। আমরা যখন সামনে হচ্ছে পরাগায়নের প্রকারভেদ পড়ব, সেটা হচ্ছে আরও ভালোভাবে বুঝতে পারবো। এখন পরাগায়ন কত প্রকার? পরাগায়ন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্বপরাগায়ন আর একটা হচ্ছে পরপরাগায়ন। তার আগে দেখি জবা ফুল আমরা পড়েছি। জবা ফুলে কি একটা সম্পূর্ণ ফুল না, এবং উভলিঙ্গিক ফুল জবা ফুল এটা কি একটি উভলিঙ্গিক ফুল না? উভলিঙ্গিক ফুল। অর্থাৎ উভলিঙ্গিক ফুল মানে কি? এখানে হচ্ছে একটা ফুলের মধ্যে অর্থাৎ স্ত্রীস্তবক আছে
এবং পুংস্তবকও আছে। কালকে আমরা পড়েছি পুংকেশরাজ থাকে, স্ত্রী কেশরা থাকে, তাই একে আমরা বলছি কি উভলিঙ্গিক ফুল। অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছি, এই যে পুংধানী বা পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হবে এবং সেটা হচ্ছে এই গর্ভমুণ্ডে এসে পতিত হবে এবং কী হবে, পরাগায়ন হবে। অর্থাৎ কীও দেখা যাচ্ছে একই ফুলের মধ্যেই পরাগায়নটা সম্পূর্ণ হচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কি, যেটা যদি একটা গোলাপ গাছের গোলাপ গাছ ধরি, একটা গোলাপ গাছ, এটা আর একটা গোলাপ গাছ। এখন এখানে সৃষ্ট পরাগধানী যখন এখান থেকে কোনো একটা মাধ্যমে এসে এখানে অবস্থিত আরেকটা ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে, তখন তাকে আমরা কী বলবো, পরাগায়ন বলবো। অর্থাৎ পরাগায়ন আমরা একই ফুলের মধ্যে হতে পারে, একই জাতের দুইটি ভিন্ন ফুলের মধ্যে হতে পারে, কিংবা একই গাছের দুইটি ফুলের মধ্যে হতে পারে। তাহলে কি বলছি, পরাগায়ন একটি ফুলের মধ্যে হতে পারে, তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে এই ফুলে পুং ও স্ত্রীস্তবক থাকতে হবে। আবার একই গাছের দুইটি ভিন্ন ফুল হতে পারে। অর্থাৎ এই একটা গাছ, এই গাছে ধরলাম যে এখানে একটা ফুল আছে, এখানে একটা ফুল আছে, এখন এদের মধ্যে হতে পারে পরাগায়ন। আবার দুইটা এই যে গাছ, অর্থাৎ একই জাতের ধরি দুইটা গোলাপ গাছ, এখানে একটা গোলাপ ফুল, এখানে একটা গোলাপ ফুল, এদের মধ্যেও পরাগায়ন হতে পারে। তার মানে পরাগায়ন দুই তিনভাবেও হতে পারে, সহজ জিনিস। এখন আমরা এখান থেকে কী বলবো, পরাগায়ন কাকে বলে, পরাগায়ন কত প্রকার। পরাগায়ন হচ্ছে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে বলা হয় পরাগায়ন। পরাগায়ন দুই প্রকার, স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। এখানে একটা জিনিস খেয়াল করো, কি বলছে, পরাগায়ন হচ্ছে ফুল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত। এটা হচ্ছে এমসিকিউ, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। কেন বলছে যে পরাগায়ন ফুল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত, তা হচ্ছে আমরা যখন সামনে পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইট পড়বো তখন সেটা বুঝতে পারবো। এখন বলে দিই, যখন হচ্ছে নিষেক হবে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, তখন কি হবে, ফল, এবং নিষেকের ফলে কী উৎপন্ন হবে, জাইগোট। এটি কি হবে, বীজে পরিণত হবে। হ্যাঁ, তো এই বীজ থেকে কী হবে, একসময় আর নতুন একটা চারা উৎপন্ন হবে। এই যে বীজটা তৈরি হয়েছে, এটা কীভাবে তৈরি হয়েছে, পরাগায়নের মাধ্যমে। তো যদি হচ্ছে পরাগরেণু হচ্ছে গর্ভমুণ্ডে পতিত না হতো, তাহলে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হতো না, তাহলে কি বীজ উৎপন্ন হতো না, হতো না। সহজ জিনিস। এখানে আমরা একটু বেশি সময় ব্যয় করে ফেলেছি, তারপর সামনে আমরা হচ্ছে একটু সহজভাবে আরও বুঝবো। হ্যাঁ, এখন কি বলেছি, পরাগায়ন হচ্ছে দুই প্রকার, কি কি, স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। স্বপরাগায়নের সংজ্ঞাটা কী হয়, একই ফুলে কিংবা একই গাছের দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে বলা হয় স্বপরাগায়ন। অর্থাৎ ওই আগের কথাই, অর্থাৎ একই ফুলে কিংবা একই গাছের দুইটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগ সংযোগ ঘটে তখন তাকে কি বলা হয়, স্বপরাগায়ন। স্ব থেকে বুঝতে পারছো কি, আপন মানে একই, আপন বা একই। উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, সরিষা ও ধুতরা। কী দিয়েছি, সরিষা ও ধুতরা, এমসিকিউর জন্য পড়বো। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা কি, পরপরাগায়ন। পরপরাগায়ন কি, একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগ সংযোগ ঘটে তখন তাকে বলা হয় কি, পরপরাগায়ন। আগেই বলেছি, অর্থাৎ দুইটি গোলাপ গাছের ফুলের মধ্যে যখন পরাগায়ন হবে তখন তাকে বলা হয় কি, পরপরাগায়ন। এখানে কি বলা হচ্ছে, পর মানে কি, ভিন্ন দুটি গাছ, পর মানে কি, ভিন্ন দুটি গাছ। এখানে দেখো, এই যে একটা গাছ, এই যে একটা গাছ একই প্রজাতির, এটাকে যদি আমরা বেলি গাছ বলি, তার মানে এটিও কি বেলি গাছ। হ্যাঁ, ধরি আর কি বেলি গাছ। তাহলে যখন এই গাছের এই ফুল থেকে পরাগধানী বা থেকে পরাগরেণু এই ফুলের গর্ভমুণ্ডে পতিত হবে, তখন এই পরাগায়নকে আমরা বলবো হচ্ছে পরপরাগায়ন। আমরা দুটো টার্ম
আহ, যখন নাম শুনবো তখনই আমরা বুঝতে পারবো আসলে এটার সংজ্ঞাটা কেমন হবে। যেমন স্বপরাগায়ন, মানে আপন বা একই, বা একই ফুলের বা একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলে হবে। আর পরপরাগায়ন নাম শুনলে আমরা বুঝতে পারছি পর মানে অপর, অর্থাৎ দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে যখন পরাগায়ন হবে তখন তাকে বলা হয় পরপরাগায়ন। এখন এখান থেকে যদি উদ্দীপকে প্রশ্ন আসে তাহলে আমরা কীভাবে আনসার করব এবং কতটুকু পড়ব এবং কি আসতে পারে। পরপরাগায়নে একটা এক্সাম্পল আছে শিমুল ফুল এবং পেঁপে, এর এমসিকিউর জন্য দুইটা পড়তে হবে। আমি অবশ্য পরে আবার নোট করে দেবো, সমস্যা নেই। এখন আমরা চলে যাই হচ্ছে স্বপরাগায়নের বৈশিষ্ট্য এবং স্বপরাগায়ন আসলে কি ঘটে। স্বপরাগায়নের ফলে পরাগরেণুর অপচয় কম হয়, পরাগায়নের জন্য বাহকের উপর নির্ভর করতে হয় না এবং পরাগায়ন নিশ্চিত হয়। কি বলছে দেখো, স্বপরাগায়ন যখন হয় অর্থাৎ একই উদ্ভিদের দুটি ফুলে বা একই ফুলে যখন হয় তখন কিন্তু স্বভাবত কোনো বাহকের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, তার মানে কি হয়, এখানে পরাগরেণুর অপচয়টা কম হচ্ছে। আগেই বললাম বাহকের নির্ভর মানে বাহকের প্রয়োজন পড়ে না তো একটা, এবং পরাগায়ন নিশ্চিত হয়। অর্থাৎ ধরো এই যে একটা ফুল এখানে পুংস্তবক এবং স্ত্রীস্তবক আছে, সহজভাবে এখান থেকে কী আসবে, এখান থেকে যে এখানে পরাগধানী থেকে পরাগরেণুটা গর্ভমুণ্ডে পতিত হয়ে যাবে। এখানে কি মানে এত মানে অপচয় হবে না পরাগরেণুর, এবং এত একটা বেশি একটা মাধ্যমের উপরও নির্ভর করতে হবে না। এর ফলে নতুন যে উদ্ভিদ উৎপন্ন হবে তাতে বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ কি, স্বপরাগায়নের ফলে নতুন যে উদ্ভিদটা সৃষ্টি হবে সেখানে কি এত একটা বৈশিষ্ট্যের পরিবর্তন হবে না। বৈশিষ্ট্যের পরিবর্তন কখন হবে, যখন হচ্ছে একটা উদ্ভিদের থেকে পরাগরেণু অন্য একটা উদ্ভিদে স্থানান্তরিত হবে তখন সবজাতভাবেই বাহকের প্রয়োজন পড়বে এবং তখন কি বৈশিষ্ট্যের পরিবর্তন আসবে। কি বলছে, কোনো একটি প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে, তবে এতে জিনগত বৈচিত্র্য কম থাকে। অর্থাৎ এখানে জিনগত পার্থক্য খুবই কম থাকে এবং চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে। এই বীজের থেকে জন্ম নেওয়া নতুন গাছের অভিযোজন ক্ষমতা কমে যায় এবং অচিরেই প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। এখন অভিযোজন ক্ষমতা কি, অভিযোজন হচ্ছে খাপ খাইয়ে চলার ক্ষমতা। অর্থাৎ পরিবেশের সাথে সে কতটুকু খাপ খাইয়ে নিতে পারে তাই হচ্ছে অভিযোজন। এক্ষেত্রে কী হয়, স্বপরাগায়নের ক্ষেত্রে যেহেতু চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে মাইটোসিস কোষ বিভাজনের মতো, তার মানে এখানে কোনো জিনগত বৈচিত্র্য আসে না বা কোনো পরিবর্তন হয় না। ফলে কি হয়, নতুন কোনো জাতির সৃষ্টি হয় না এবং ফলে কি হয়, এদের খাপ খাইয়ে চলার ক্ষমতা হ্রাস পায়। এখন হচ্ছে পরপরাগায়নের ফলে কি হয়, নতুন চরিত্রের সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয় পরপরাগায়নে, এই যে একটা উদ্ভিদ বেলি ফুল, এই যে একটা উদ্ভিদ বেলি ফুল গাছ, এখান থেকে পরাগধানী মৌমাছির মাধ্যমে হচ্ছে অপর একটি ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে। এখানে বাহকের প্রয়োজন হচ্ছে এবং দুইটা ভিন্ন গাছ যেহেতু স্বভাবজাতভাবেই একই প্রজাতির হলেও এদের মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্য পার্থক্য থাকবেই। যেহেতু বৈশিষ্ট্যের পার্থক্য থাকবেই, তাই যখন এই ফুল থেকে পরাগরেণুটা ওই উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে এবং ফলে যে নতুন যে বীজটা সৃষ্টি হবে স্বভাবজাতভাবেই কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন হবে এবং জিনগত কিছু বৈসাদৃশ্যেরও সৃষ্টি হবে। এখন কী বলছে, বীজের অঙ্কুরোদ্গম হার বৃদ্ধি পায়, বীজ অধিক জীবনী শক্তি সম্পন্ন হয় এবং নতুন প্রজাতির সৃষ্টি হয়। এই যে নতুন প্রজাতির সৃষ্টি, আগে বলছি না মিওসিস প্রক্রিয়া কী হয়, নতুন প্রজাতির সৃষ্টি হয়। ঠিক এখানেও পরপরাগায়নে কী হয়, যেহেতু দুইটা ভিন্ন উদ্ভিদের মানে একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগায়ন হচ্ছে, তাই স্বভাবজাতভাবেই কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন হবে। দুটি ভিন্ন গুণসম্পন্ন গাছের মধ্যে পরাগায়ন ঘটে, তাই এর ফলে যে বীজ উৎপন্ন হয় তা নতুন গুণসম্পন্ন হয় এবং বীজ থেকে যে গাছ জন্মায় তাও নতুন গুণসম্পন্ন হবে। স্বভাবজাতভাবে বীজ যদি বৈশিষ্ট্য চেঞ্জ হয় তার মানে কি, সেখান থেকে যে গাছটা সৃষ্টি হবে তারও কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন আসবে। এই কারণে এসব গাছে নতুন বৈচিত্র্যের সৃষ্টি হয়। তবে এটি বাহক নির্ভর প্রক্রিয়া হয়, পরাগায়নের নিশ্চয়তা থাকে না, এতে প্রচুর পরাগরেণুর অপচয় ঘটে, ফলে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। দেখো কি বলছে, এটি বাহক নির্ভর, স্বপরাগায়ন কিন্তু বাহক নির্ভর না, কিন্তু পরপরাগায়ন বাহক নির্ভর। মৌমাছি, মানুষ, বায়ু, পানি যা কিছু হতে পারে কিন্তু বাহক নির্ভর।
বাহক নির্ভর যেহেতু, তার মানে হচ্ছে বাহক ছাড়া এই পরাগায়ন সম্ভব না। ফলে কি হয়, এখানে অনেক পরাগরেণুর অপচয় হয়। ধরো যে মানুষ একটা ফুল ধরলো, এখন সে যদি অন্য একটা উদ্ভিদের মানে একই প্রজাতির অন্য গাছের ফুলের মধ্যে সংযোগ না ঘটে, তাহলে কি এই পরাগরেণুটা অপচয় হচ্ছে না? এটাই বলছে আর কি। এবং এর কোনো নিশ্চয়তা কিন্তু থাকে না। ধরো একটা মৌমাছি হচ্ছে জবা ফুলে বসলো, না জবা জবা ফুল না, ধরো হচ্ছে একলিঙ্গে একটা ফুল বা যে কোনো একটা ফুলে বসলো, ধরো আচ্ছা জবা ফুলই ধরি, ধরো যে জবা ফুলে বসলো, এখন সেখান থেকে হচ্ছে পরাগরেণু তার পায়ে লাগলো। এখন সে যদি অন্য একটা জবা গাছের ফুলের মধ্যে না বসে, তাহলে কি হচ্ছে, পরাগায়নটা হচ্ছে না এবং পরাগরেণুর অপচয় হচ্ছে এবং পরাগায়নের নিশ্চয়তাটাও থাকছে না। এবং এক্ষেত্রে কি হয়, আগেই বলেছি, যেহেতু কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, ফলে প্রজাতির যে বিশুদ্ধতাটা তা বজায় থাকে না। এখন আমরা স্বপরাগায়ন এবং পরাগপরাগায়ন এখান থেকে শিখেও পরীক্ষায় 100% আসবে। এখন কীভাবে আসবে, বলবে যে এই চিত্রটা দিবে পরীক্ষায় এবং বলবে যে এখানে উল্লেখিত কী ঘটনা ঘটছে আর কি। তাই পরাগায়নের সংজ্ঞা দিবে, সংজ্ঞা দেওয়ার পরে হচ্ছে স্বপরাগায়ন এবং পরপরাগায়নের একটা বক্স আকারের পার্থক্য দিবে। এখন বক্স আকারের পার্থক্যটা কীভাবে দিবে, এখানে খেয়াল করে দেখো, বৈশিষ্ট্য দেওয়া আছে, স্বপরাগায়নেরও বৈশিষ্ট্য এবং পরপরাগায়নেরও বৈশিষ্ট্য দেওয়া আছে। এটার সাথে এটা মিলিয়ে একটা বক্স করবে, 8 থেকে 10টা হবে, পয়েন্ট হবে, এবং সেটা হচ্ছে খাতায় করে আমাকে আবার হোয়াটসঅ্যাপে সাবমিট করবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পড়ব পরাগায়নের, যে আমরা মাধ্যমটা শুনলাম, আসলে পরাগায়নের মাধ্যম কোনগুলো এবং মাধ্যম কি। যে মাধ্যমে পরাগরেণু বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলে। অর্থাৎ যার মাধ্যমে পরাগরেণু হচ্ছে বাহিত হয়ে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে হচ্ছে পরাগায়নের মাধ্যম বলে। মাধ্যম হিসেবে বায়ু হতে পারে, পানি হতে পারে, কীটপতঙ্গ, পাখি, বাদুড়, শামুক, এমনকি মানুষও এ ধরনের মাধ্যম হিসেবে কাজ করতে পারে। এখন এই অংশটা তুমি একটু ভালো করে রিডিং করবা। এখন এখান থেকে কোনটা ইম্পর্টেন্ট, কিছু ফুল আছে যা শুধু একমাত্র পতঙ্গের মাধ্যমেই পরাগায়ন ঘটে, আবার কিছু উদ্ভিদ আছে যাদের পরাগায়ন ঘটে হচ্ছে বায়ু মাধ্যমে, আবার কিছু আছে যাদের পরাগায়ন ঘটে পানি মাধ্যমে, আবার কিছু আছে যাদের পরাগায়ন ঘটে প্রাণী মাধ্যমে। এখন কোন উদ্ভিদের ফুলগুলোর পরাগায়ন পতঙ্গ মাধ্যমে ঘটে, সেটা হচ্ছে জবা, কুমড়া, সরিষা। আর বায়ু মাধ্যমে কোনটা ঘটে, আগেই বলেছিলাম যে ধান গাছ, ধানে যখন বাতাস আসে এদিকে এদিকে হেলে, ফলে কি হয়, ধান হচ্ছে বায়ু পরাগী, অর্থাৎ বায়ু মাধ্যমে হচ্ছে ধানের পরাগায়ন ঘটে। এবং পানি পরাগী কোনটা, পানি পরাগী হচ্ছে পাতা শেওলা নামে একটা শেওলা আছে, যা হচ্ছে পানির মাধ্যমে পরাগায়ন ঘটে। এবং আরেকটা আছে প্রাণী, যেমন মানুষ, গরু, ছাগল, এদের মাধ্যমে অনেক সময় কী হয়, বিশেষ করে মানুষের মাধ্যমে অনেক সময় পরাগায়ন ঘটে। কোন উদ্ভিদের ফুলগুলোর প্রাণী মাধ্যমে পরাগায়ন ঘটে, এটা হচ্ছে কদম, শিমুল, কচু। আমরা কি করি, কদম ফুল মানে ভালো লাগে, কদম ফুল আমরা কি, গোলাপ ফুল ভালো লাগে, এগুলো আমরা নেই না, এগুলো কিন্তু সহজভাবে মনে রাখা যাবে। যেগুলো বড় বড় ফুল, কী বলছে, প্রাণী পরাগী ফুল মোটামুটি বড় ধরনের হয়, তো এই কদম ফুল, শিমুল ফুল, আরও হচ্ছে ধর হচ্ছে গোলাপ ফুল, বড় বড় যে ফুলগুলো সেগুলো হচ্ছে কি প্রাণী পরাগী ফুল। এখানে যে এক্সাম্পল 3টা দেওয়া আছে, আমরা 3টাই শিখবো, কদম, শিমুল এবং কচু। তো বায়ু পরাগী কোনটা, ধান, এটা সহজে মনে রাখা যাবে। পানি পরাগী হচ্ছে পাতা, শেওলা। আর হচ্ছে পতঙ্গ পরাগী কোনটা, জবা, কুমড়া, সরিষা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে জবার নাম থাকবে সেটাই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন এই অংশটুকু থেকে তোমার কাজ হচ্ছে কি করবা, তোমাদের কাজ হচ্ছে কি করবা, এই অংশটুকু পড়বা, পড়ার পরে হচ্ছে স্বপরাগায়ন এবং পরপরাগায়নের একটা পার্থক্যের ছক আঁকবা, যা হচ্ছে পরীক্ষার সময় আর পরীক্ষার আগের দিন পড়লে বা দেখলে হচ্ছে তুমি খুব সহজেই পরীক্ষার খাতায় আনসার করে আসতে পারবা। পরাগায়ন অংশটুকু শেষ করা হলো, আশা করি কোনো সমস্যা থাকবে না।